আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। জাতীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ 3টি ইসলামপন্থী রাজনৈতিক দল। রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা দেয় দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরছে জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলো। কর্তৃত্ববাদী শাসন। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে করা এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। 19 এবং 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজনও থাকবে জামাতের। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5, স্বৈরাচারের দোষক জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। একই দাবিতে পুরানা পল্টন কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে একই কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে, সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে। এদিকে অন্য আরেকটি সংবাদ সম্মেলন থেকে খেলাফতে মজলিস নেতারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের কাছ থেকে ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় গেলে গণতন্ত্র বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী প্রবক্তা শীর্ষক মত বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। খসরু বলেন, সংসদ নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত বিপদে পড়বে। দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, শুধু আর্থিক বিনিয়োগ নয়, সামাজিক ও মানসিকভাবেই সবাইকে সচেতন হতে হবে। প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে না পারলে দেশের বিশাল এক জনগোষ্ঠী মূল স্রোতের বাইরে থেকে যাবে বলেও জানান আমির খসরু। জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সবাইকে নিতে হবে। সুতরাং জনগণের কাছে না গিয়ে আমরা যে এখানে আবার আগের মতো ওই মানে গণতন্ত্র যদি বলতে বোঝায়, সেটা হচ্ছে গণতন্ত্রের সমর্থন নিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। জনগণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মত বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার একথা বলেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সংস্কার সম্পন্ন করা জরুরি। আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর বলেও জানান তিনি। ইইউ সব সময় বাংলাদেশ থেকে বৈধ অভিবাসন প্রত্যাশা করে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর বিপুল সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ইইউ তার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান মাইকেল মিলার।
তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 12 জন তরুণ স্বেচ্ছাসেবীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। 2024-এর জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা উদ্যমী হলে তাদেরকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয়। স্বেচ্ছাসেবীদের কাজের পথ কোনোভাবেই মসৃণ নয় বলেও জানান তিনি। বলেন, তাদেরকে সময়, অর্থ ও মানসিক চাপের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা আর অমীমাংসিত থাকতে পারে না। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে তিনি বলেছেন, আগে বিচারের নামে অবিচার ও প্রতিহিংসা হয়েছে, এখন যেন ন্যায় বিচার হয়, সেটাই চান তিনি। জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও তার ভাই কাজী ইনান আহমেদের বিরুদ্ধে 113 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। বলেন, তাদের বিরুদ্ধে 24টি ব্যাংক হিসেবে প্রায় 154 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 2 আসামির বিরুদ্ধে দুদক আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ এনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী ইনাম আহমেদ, পরিচালক জেমকন গ্রুপ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 32 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক দখলে রাখা এবং তার নিজ নামে 14টি ব্যাংক হিসাবে 74 কোটি 78 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 42 প্রার্থী। এর মধ্যে মেয়েদের 6টি হলেই রয়েছেন 36 জন। এছাড়া মেয়েদের 4টি হলে একটি করে পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন করেনি। দীর্ঘ প্রায় 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে ছাত্রীদের অংশগ্রহণের এই অনাগ্রহে উদ্বিগ্ন প্রার্থীরা। নির্বাচনে অংশ নিতে ছাত্রীদের এই অনাগ্রহের কারণ তুলে ধরেছেন সৌম্য সাজু। ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। এবারের রাকসু নির্বাচনে 28,905 জন ভোটারের মধ্যে ছাত্রী সংখ্যা 11,305, যা মোট ভোটারের প্রায় 40%। রাকসু সিনেটে ছাত্র প্রতিনিধি ও 17টি হল সংসদে যেখানে 903 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 36 জন ছাত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রার্থী না থাকায় 4টি পদ শূন্যই থাকছে। 21 শতকে এসেও যে যদি নারী নেতৃত্ব সামনে না আসে, তাহলে একটা দেশের পরিবর্তনটা মূলত কিভাবে হবে? নারী প্রার্থীরা যারা আছে তারা লাইমলাইটে আসার পর কি পরিমাণ তাদের আসলে সাইবার বুলিংয়ের শিকার হতে হয় এবং মিডিয়া ট্রায়ালের শিকার হতে হয় তা আমরা দেখেছি। যে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, দেখাচ্ছে অনেকের মেসেঞ্জার, ফেসবুকে থ্রেটের মতো আননোন বিভিন্ন আইডি দিয়ে SMS এসেছে, যার কারণে কিন্তু তারা ভীত শঙ্কিত হয়ে অনেকে দেখা যাচ্ছে মনোনয়নপত্র তুলেছে কিন্তু জমা দেয়নি। আমাদের উদ্যোগ থাকবে যে একটা হেল্পলাইন আমরা চালু করব, যে হেল্পলাইনে তারা তাৎক্ষণিক অভিযোগ জানালে তাৎক্ষণিক একটা রেসপন্স পাবে। ছাত্রীদের নিরাপত্তায় সাইবার বুলিং নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করেছেন রাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রদল ও ছাত্র শিবিরের জিএস প্রার্থীরা। নারী শিক্ষার্থীদের যে বুলিং এবং সাইবার বুলিং এবং বডি শেমিংয়ের যারা নোংরা অশ্রাব্য ভাষায় যে গালাগালি করে, সেই সব শিক্ষার্থী, সেই সব বট আইডির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়। প্রোগ্রেসিভ হতে হবে, যাতে নারী শিক্ষার্থী সহ প্রার্থী বা ভোটার যারা রয়েছে তাদের সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার যাতে না হতে হয়। নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থাগুলো নিচ্ছে, কি পদক্ষেপ গ্রহণ করছে, কি নীতিমালা গ্রহণ করছে, এটা যদি আমাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে আমরা আরেকটু নিরাপদ বোধ করব।
তবে এই অভিযোগ মানতে রাজি নন রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা। আমরা এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি এরপরও কোনো গ্রুপ থেকে এরকম সাইবার বুলিং থাকে আমাদের কাছে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ করলে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট মিলিয়ে 19টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 32 জন ছাত্রী। অন্যদিকে ছাত্রী হলগুলোতে 15টি পদে প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন 217 জন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 155 জনে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 636 জন। এ নিয়ে চলতি বছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 38,527 জন। এর মধ্যে 60.2% পুরুষ ও 39.8% নারী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সোমবার বিকেল 4:30টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে নুরুল হক নূরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে গত 29 অগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের জেরে মারাত্মক আহত হন নূর। ফরিদপুর 4 ও ফরিদপুর 5 সংসদীয় আসন পুনর্বহাল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ফরিদপুর 4 সংসদীয় আসনের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া সহ 16 জন ভোটারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেন। আজ বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চের অনুমতি নিয়ে রিটটি দায়ের করা হয়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছেন নির্বাচনী এলাকার নাগরিকেরা। প্রজ্ঞাপনে চর ভদ্রাসন এবং সদরপুর তথা ভাঙ্গা উপজেলার একটি অংশকে নিয়ে ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে। একই সাথে ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী সংসদীয় আসন ফরিদপুর 2 এর সাথে সংযুক্ত করা হয়। সংসদীয় আসন, এই দুটি সংসদীয় আসন সালের পূর্বে চরভদ্রাসন এবং মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে যে নির্বাচন কমিশন তার যে প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর 4 সংসদীয় আসন যেটা চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়ে বহাল রেখেছেন সেটি চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ তাদের এখানে রিট পিটিশনে আমরা নির্দেশনা চেয়েছি যে ফরিদপুর 4 চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত হবে, আর ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 5 সংসদীয় স্বতন্ত্র আসন গঠিত হবে। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল এক আহত জুলাই যোদ্ধাকে দোকান হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। পুনর্বাসন কার্যক্রম হিসেবেই এই দোকান হস্তান্তর করল তারা। আন্দোলনে ঘাড়ে গুলি লাগায় আহত বি ক্যাটাগরির যোদ্ধা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। সোমবার বিকেলে আহত ট্রাক চালক মোহাম্মদ শামীমকে দোকান বুঝিয়ে দেয় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন। মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন স্কুলের গলিতে একটি দোকান ভাড়া করে ব্যবসার পুঁজিসহ জুলাই যোদ্ধাকে দোকান শুরু করিয়ে দেওয়া হয়। চলতি সপ্তাহে এরকম ব্যক্তিকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। পর্যায়ক্রমে আবেদনকৃত সব জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে কাজ করা হবে বলেও জানান তিনি। আজকের থেকে পুনর্বাসন যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু করার মাধ্যমে আমাদের 1 বছরের যে যাত্রাটি সেটি উদযাপন করছি। এবং আজকে আপনারা দেখেছেন যে আমরা একজন আহত ব্যক্তিকে আমরা তার পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসন কার্যক্রম সেটি আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। এই সপ্তাহটা চলছে, এই সপ্তাহান্তের মধ্যে আমরা হয়তো 6টি পরিবারকে পুনর্বাসিত করতে পারবো। আমাদের কাছে যেই ফর্ম ফিল আপ করছেন পুনর্বাসনের জন্য 4,500 এর মতো ওনারা অলরেডি আমাদের কাছে ফর্ম ফিল আপ করেছে। একটা ক্রনোলজির মাধ্যমে যাদের আগে দরকার, যারা সবচেয়ে বেশি মার্জিনাল অবস্থায় আছেন, তাদের দিকে ফোকাস করি আমরা এই প্রজেক্টটাকে চালানো শুরু করেছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম থাকার পরও ব্যাংকিং খাতে প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ
মনসুর বলেছেন, এর পরিমাণ কমিয়ে এনে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে ব্যাংকিং খাতের দেশি বিদেশি অংশীজনেরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। গভর্নর বলেন, বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এজন্য ক্যাশলেস লেনদেনে সবার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রেও আগামীতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, লেনদেন আরও অত্যাধুনিক ও সহজ করা সহ নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।